হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 10 মাধ্যমিক 2027-এর জন্য গণিতের যে সবচেয়ে প্রথম যে চ্যাপ্টারটা যেটা দিয়ে আমাদের বই শুরু, সেটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল। তো সেই চ্যাপ্টারটা আমাদের অলরেডি স্টার্ট হয়েছে। অলরেডি আমরা দুটো ভিডিও সেখানে আপলোড করেছি। প্রথম ভিডিও, সেখানে আমরা ডিফারেন্ট মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ডেফিনেশন থেকে শুরু করে তার রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো সলভ করেছি। সেকেন্ড ভিডিওতে 1.1 এর বাকি প্রবলেমগুলো করেছি, এবং আজকের ভিডিওতে আমরা 1.1 যে সমীকরণ গঠনের প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাধান করব। তাই প্রথম দুটো ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে আসো, তাছাড়া আমি প্লে লিস্টে অ্যাড করে দেবো। এবং আগে দুটো ভিডিও ভালো করে দেখা থাকলে কিন্তু এই ভিডিওটা দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাই প্রত্যেকটা ভিডিও, ইচ অ্যান্ড এভরি ভিডিও আমাদের ভৌত বিজ্ঞান এবং অঙ্কের মাধ্যমিকের 2027-এর জন্য যে ক্লাস হচ্ছে সেগুলো খুব মন দিয়ে ফলো করো, মন দিয়ে ক্লাসগুলো করো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে থাকবে। সেখানে বিভিন্ন যখন যা ক্লাস হবে তার আপডেট আমি দিয়ে রাখবো, তার পিডিএফ ক্লাসের সেটা তোমরা পেয়ে যাবে। এবং আদার্স অন্যান্য যা কোয়েশ্চেন দেওয়ার বা যা দেওয়ার আমি সেটা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, সেটা থেকে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে থাকবে। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ফার্স্ট যে জায়গাটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 থেকে যে সমীকরণ গঠনের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে সলভ করবো। প্রথম দুটো ক্লাসের পর আমরা আজকে যেখান থেকে স্টার্ট করছি সেটা হলো কোষে দেখি 1.1 এর 6-এর 1-এর প্রবলেমটা থেকে 5 নম্বর প্রবলেম পর্যন্ত কিন্তু আমাদের সলভ করানো হয়ে গেছে। সেটা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা ভিডিও দুটো দেখে নাও এবং সেগুলো খাতায় নোট ডাউন করো। না দেখে সেগুলোকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো 6-এর 1-এর যে কোয়েশ্চেনটা সেটা বলেছে আমাদের সমীকরণ গঠন করতে হবে, দ্বিঘাত সমীকরণ, কিন্তু কোনো সমাধান করতে চায়নি। বলেছে শুধুমাত্র সমীকরণটা গঠন করে রেখে দিতে। এরপরে এক্সারসাইজে গিয়ে যখন আমরা দ্বিঘাত সমীকরণকে সমাধান করা শিখব তখন কিন্তু আমরা সেটাকে সলভ করতে পারবো। এখনো পারবো, কিন্তু এখন করতে বারণ করছে। আমরা এর পরের এক্সারসাইজ থেকে সমাধানের দিকে আসবো। এখানে শুধুমাত্র সমীকরণ গঠন করতে বলছে, দ্বিঘাত সমীকরণটাকে। তাহলে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এক্ষেত্রে কনসেপ্ট আমাদের কি লাগবে এই অঙ্কটা করতে গেলে? না, আয়তাকার ক্ষেত্রের যদি দৈর্ঘ্য জানি, দৈর্ঘ্য মানে বড় দিকটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। উপরেরটাও যা, নিচেরটাও দৈর্ঘ্য, আর এগুলো হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের একক যদি দৈর্ঘ্যের যদি পরিমাপটা এ একক হয়, দৈর্ঘ্য যদি আমি যদি বলি এ একক এবং প্রস্থ, তাহলে এটাও নিচের পোর্শনটা এটাও এ হবে। এটুকুনি যদি এ হয় এটুকুনিও এ হবে। আর প্রস্থর ক্ষেত্রে কি? প্রস্থ হচ্ছে এটা যদি আমি বলছি বি, তার মানে এদিকটাও বি। ঠিক আছে? আচ্ছা, আর কর্ণের যে দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা কি? কর্ণের দৈর্ঘ্য কি করে বার করতে হয় সেটা আমরা এবার একবার একটু দেখে নিই। কর্ণের দৈর্ঘ্য কি করে বের করতে হয়? কর্ণ মানে এই দিকটা, তাই তো? কর্ণ মানে কোন দিকটা হবে? এটা হচ্ছে এরকম, এই কোনাকুনি এটা একটা আর এটা একটা। তো যেকোনো একটা কর্ণ নিয়ে কাজটা আমি করতে পারি, যেকোনো একটা কর্ণ নিয়ে জিনিসটা করাই যায়। তো আমি একটা কর্ণ নিয়ে বলছি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব। তাহলে এটার যে মান হবে, কর্ণের যে দৈর্ঘ্য হবে, তার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আসে পিথাগোরাসের থিওরেম থেকে, যেটা ক্লাস 10-এ আমরা পিথাগোরাসের উপপাদ্য কিন্তু প্রমাণ করব। এর আগে আমরা জানি সেটা সম্পর্কে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সেটা কিন্তু আমরা এই ক্লাসে প্রমাণ করব উপপাদ্যের মধ্যে, জ্যামিতিক যে উপপাদ্য তার মধ্যে। তাহলে কোনো আয়তক্ষেত্রের শুধুমাত্র কনসেপ্ট এটুকুনি লাগবে, যে কোনো আয়তক্ষেত্রের কনসেপ্টটাকে লিখে দিই, তারপর আমরা অঙ্কটা করছি।
কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়ালস টু একক আর প্রস্থ যদি হয় বি একক, ঠিক আছে? তাহলে ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? জাস্ট এইটুকুনি জানা থাকলে অঙ্কটা হয়ে যাবে। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একক, প্রস্থ বি একক, সুতরাং কর্ণের দৈর্ঘ্য মানে কিন্তু কর্ণের লেন্থটা, আর এই দৈর্ঘ্য মানে সাইডের লেন্থটা। কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার রুট, ঠিক আছে? এত একক। তাহলে এইটুকুনি কনসেপ্ট কিন্তু আমাদের অঙ্কটা করতে গেলে লাগবে, সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটুকুনি কিন্তু আমাদের জেনে রাখতে হবে, নাহলে অঙ্কটা করতে পারবো না। তো ফর্মুলাটা অবশ্যই মনে রাখবো। এবার একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলেছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে ধরে নিই, মনে করি, তাহলে ছোটটাকেই ধরছি আমি, তাহলে লিখতে সুবিধা হবে। মনে করি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ সেটা কত? সেটা হচ্ছে এক্স প্লাস, মানে সেটা হচ্ছে এক্স মিটার, আর মিটার এককে রয়েছে, এটাও মিটারে রয়েছে, এটাও মিটারে রয়েছে, তাই মিটার এককটা দিলাম। সুতরাং দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্য প্রস্থ থেকে 3 মিটার বেশি, প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার মানে প্রস্থ যত তার থেকেও 3 আরো বেশি, তাহলে x+3। আচ্ছা, এবার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার দিয়েছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা এখান থেকে বার করতে পারবো, সেটা করব। তাহলে সুতরাং কর্ণের দৈর্ঘ্য সেটা হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কর্ণের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবি আমি এখানে লিখছি না, কারণ এবি লিখতে গেলে এখানে আবার এ বি নাম দিতে হবে। তার থেকে ভালো আমরা একদম ফর্মুলা দিয়ে এ স্কোয়ার মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, বি স্কোয়ার মানে প্রস্থ স্কোয়ার। তাহলে যদি বসাই সেখানে, তাহলে কি পাচ্ছি? দৈর্ঘ্য মানে কত? x+3 তার স্কোয়ার, আর প্রস্থ মানে কত? এক্স তার স্কোয়ার, ঠিক আছে? সুতরাং প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী আমরা কি বলতে পারছি? এই কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে 15 মিটার, এই কর্ণের দৈর্ঘ্যটাই হলো 15 মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্যটাকে 15-এর সঙ্গে সমান করে দেবো। রুট ওভার x+3 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 15। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি, এখান থেকে এবার সমীকরণটা নিয়ে আসতে পারলেই হয়ে যাবে। এবার জাস্ট উপর উভয় পক্ষে বর্গ করে দেবো, তাহলে একটা সমীকরণ পাবো। তাহলে উভয় পক্ষে বর্গ করলে আমরা কি পাচ্ছি? সেটা হচ্ছে x+3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই রূপটাকে যদি এদিক থেকে উঠাই, তার মানে সেটা এদিকে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? সবসময় ভাববো এরকম ভাবে, উভয় পক্ষে বর্গ তো ঠিকই আছে, কিন্তু এরকম ভাবে মনে রাখতে পারি সহজে, যে প্লাস একদিকে থাকলে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস যদি এদিকে থাকে তাহলে এদিকে গেলে প্লাস হয়ে যাবে। এখানে যদি গুণ অবস্থায় থাকে কোনো একটা সংখ্যা, এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, আর এখানে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে ওদিকে গুণ হয়ে যাবে। এখানে যদি রুট অবস্থায় থাকে তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? এরকম ব্যাপারটা হবে। অর্থাৎ সামথিং, আমি যদি জিনিসটা এরকম ভাবে বলি, উদাহরণস্বরূপ, উদাহরণ দিয়ে যদি আমি জিনিসটাকে বলি, যে এখানে x+2 অর্থাৎ প্লাসে 2 আছে, তাহলে সেটা থেকে কি আসবে? x=-2 হয়ে যাবে। আচ্ছা, x ধরলাম এখন মাইনাসে আছে, অর্থাৎ x-2 = 0 আছে, আর ওদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বা আমি এখানে 2 করছি না, এখানে 1 করি, বোঝাতে সুবিধা হবে। তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে আমাদের কাছে? x=
তাহলে এটা 1 - 2 হবে, আর এটা হয়ে যাবে 1 + 2। আচ্ছা, এখানে ধরলাম গুণ অবস্থায় আছে, তাহলে x × 2 আমি ধরলাম 2x আছে এখানে। তাহলে ওদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ x = 1/2। এখানে কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে, অর্থাৎ x/2 আকারে আছে ধরলাম। তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে, এই 2টার দিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ গুণ আকারে আসবে। x = কি হয়ে যাবে, গুণ। তার মানে 2x, মানে 2 × 1 হয়ে যাবে, মানে 2। ধরলাম এখানে রুট আছে, √x আছে, তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে, সেটা স্কোয়ার হয়ে যাবে। তাই তো, এখানে যদি x করি তো ওদিকে গেলে 1 এর স্কোয়ার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এইভাবে চেঞ্জটা হয় কোনো সমীকরণ গঠন বা সমাধানের সময়। ঠিক আছে, তাহলে হচ্ছে 15 স্কোয়ার হয়ে যাবে। পাশে লিখে রাখি, উভয় পক্ষে বর্গ করে পাই। এখানে যে রুটটা সেটা উঠিয়ে দিলে এখানে 15 স্কোয়ার হয়ে যাচ্ছে। ওইভাবে তো উঠছে না, বোথ সাইডে স্কোয়ার করা হচ্ছে, স্কোয়ার করা হলে রুটটা সবসময় উঠে যাবে। স্কোয়ার করলে কি হবে, এই যে রুটটা আছে সেটা কিন্তু উঠে যাবে। হুম, আচ্ছা, তাহলে x + 3 এর হোল স্কোয়ার, এটাকে যদি ভাঙি তাহলে a + b হোল স্কোয়ার ভাঙলে ভাঙবে, অর্থাৎ a² + b² + 2ab। এটা কত, x, তাহলে x² + 2ab + b² + x², এইটা। আর 15 স্কোয়ার সেটা মানে হচ্ছে 225। 15 স্কোয়ার মানে হচ্ছে 15 × 15, 15 স্কোয়ার মানে কত, 15 × 15 মানে 225 স্কোয়ার, মানে সবসময় সেটার সঙ্গে সেটাকে গুণ। তাহলে x² কটা রয়েছে, দুটো আছে, তাহলে 2x²। 2 × 3 কত, 6, 6 × x কত, 6x, প্লাস কত, 3² মানে কত, 9। 225টাকে যদি আমি এদিকে নিয়ে আসি, কারণ সমীকরণ যখন গঠন করবো দ্বিঘাত সমীকরণ, তখন সব একদিকে থাকবে, ডান দিকটা 0 থাকবে। তাহলে 2x² + 6x, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2x² + 6x, আর এদিকে রয়েছে যে 225 - 9, 225 - 9 মানে 216। এবং যেহেতু মাইনাস মানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাই -216। এবং এখান থেকে দেখতে পাচ্ছি 2 কমন যাচ্ছে, তার মানে x² + 3x মাইনাস 3 কমন গেলে 3 × 7 = 21, 3 × 2 = 6। 216 থেকে 3 কমন নিলে কত হয়, 72। 216কে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই। তাহলে x² + 3x - 72 = 0। ঠিক আছে, এটা ইন্টু এই পুরো পোর্শনটা = 0, দুটো জিনিসের গুণফল 0। তার মধ্যে দুইটা আবার 0 নয়, তার মানে অপরটা 0। দুটো নন জিরো জিনিসের গুণফল 0 হচ্ছে, নন জিরো রিয়েল নাম্বারের গুণফল 0 হচ্ছে, সেটা তো সম্ভব নয়। অন্তত দুটো a × b 0 হলে অবশ্যই ab রিয়েল নাম্বার। ab কিরকম সংখ্যা, বাস্তব সংখ্যা। এটাকে আমরা লিখি হচ্ছে এরকম ভাবে, হায়ার ম্যাথমেটিক্সে লেখা হয় এরকম ভাবে, যে ab বিলংস টু r। এবি আর এ বিলং করে, আর মানে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেটে বিলং করে, অর্থাৎ এবিটা নিজে বাস্তব সংখ্যা। যাই হোক, এভাবে না মনে রেখে, এবি যদি 0 হয় গুণফল, তার মানে যে কোনো একটাকে 0 হতেই হবে, হয় a0 অথবা b0। এমন হতে পারে না যে a আর b দুজনেই নন জিরো, গুণ করলে 0। আমি কখনো 2 এর সঙ্গে কোনো 5 গুণ করলাম, করে কখনো 0 আসবে, আসবে না তো। দুটো নন জিরো সংখ্যার গুণফল কখনো 0 হবে না, দুটো সংখ্যার গুণফল 0 মানে একটা 0ই, অন্তত একটা তো 0ই আছে, দুটোও 0 হতে পারে, অন্তত একটা 0 তো আছেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 2 এর সঙ্গে এটা গুণ করে 0 আছে এখানে, কিন্তু 2 তো আর 0 নয়, তাহলে এটাই 0। তাহলে এই হয় নির্ণয় সমীকরণ। অনেকেই বলে যে সংখ্যা থাকলে ওটাকে ওদিকে পাঠিয়ে 0 হয়ে গেছে, কেন হয়েছে সেটা তো আমাকে জানতে হবে। দুটো প্রোডাক্ট 0 মানে একটা নন জিরো, তাহলে অপরটা 0 হতেই হবে। হায়ার ম্যাথমেটিক্সে সেই জিনিসটা হয় না, আমরা
ইন ফিউচার হায়ার ম্যাথমেটিক্স একটা রিং থিওরি বলে একটা জিনিস আছে, সেখানে গিয়ে দেখবো দুটো নন জিরো জিনিসের গুণফলও নন জিরো এলিমেন্টের গুণফলও জিরো হতে পারে, কিন্তু রিয়েল ফিল্ডে সেটা নয়, বাস্তব নাম্বারের ক্ষেত্রে সেটা নয়। ঠিক আছে, যাই হোক, এটা এআই নির্ণয় সমীকরণ। এটাকে আমাদের সলভ করতে বলবে, তারপর সেই সলভটা আমাদের করতে হবে না এখানে, কারণ সেখানে করতে বলছে না, জাস্ট সমীকরণ পর্যন্ত গঠন করে রেখে দিতে বলেছে, তাহলে আমরা তাই লিখে দিলাম। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। আগের কোয়েশ্চেনটা যদি যাদের হয়ে যাবে তো ভালো কথা, আমার সাথে সাথে যদি না হয়ে থাকে অবশ্যই ভিডিওটা পজ করে কিন্তু তোমরা দেখে নিয়ে লিখে তারপর পরের কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করতে যাবে। বিকজ এক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র ভিডিও দেখে ফেলে রাখো বুঝে নিয়ে, সেটা কিন্তু পড়েই থাকবে। খাতাটা তোমাদের ভালো করে রেডি করতে হবে। অনলাইন ক্লাস করতে গেলে কিন্তু তোমাদের নিজেদের অনেকটা বেশি সিনসিয়ার হতে হবে। সেক্ষেত্রে খাতা খুব সুন্দর করে নিজেদের মেনটেন করতে হবে, যে যখন যা ক্লাস হবে তার কমপ্লিট নোট যেন তোমাদের খাতায় থাকে এবং সঠিকভাবে যা লেখা আছে ঠিক সেটাই লিখবে। নিজে থেকে কিছু এদিক ওদিক করলে কিন্তু, যেন ভুল না হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তখন সেই ভুলটাই তোমরা পড়বে, সেইটাই লিখে আসবে পরীক্ষাতে, তখন কিন্তু নাম্বারটা কাটে যাবে। সেটা যেন না হয়, তোমরা অবশ্যই যেভাবে আমি যা করাচ্ছি সেটাকে সুন্দরভাবে খাতায় নোট ডাউন করো, সেইভাবেই বুঝে না দেখে প্র্যাকটিস করো, অবশ্যই সঠিক নাম্বারটা তোমরা পেতে পারবে। ঠিক আছে, তাহলে 2 নম্বরের কোয়েশ্চেনটাতে আসি এবার। বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, তবে প্রতি কেজি তার চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন, তাহলে কত টাকা করেছে আমি মনে করি মনে করি প্রতি কেজি প্রতি কেজি চিনির মূল্য, মূল্য বলতে এখানে ক্রয় মূল্যর কথাই বলা হচ্ছে, এখানে কোনো বিক্রি করার কথা বলা নেই, ক্রয় বিক্রয়ের কিছু ব্যাপার নেই, যেটা দিয়ে কিনেছেন উনি। মূল্য ইকুয়ালস টু X টাকা। এবার বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি কিনেছে, তাহলে কত কেজি হলো? সুতরাং 1 কেজি বা X টাকায় 80 টাকায় কত কেজি চিনি হয়েছে, তাহলে ঐকিক নিয়ম করব। X টাকায় চিনি পাওয়া যায় কতটা? X টাকা হচ্ছে প্রতি কেজি চিনির মূল্য, তাহলে 1 কেজি পাওয়া যায়। তাহলে 80 টাকায় কয়েক কেজি কিনেছে, তাহলে কত কেজি কিনেছে সেটা কি করে পাবো? X টাকায় যদি 1 কেজি হয় তাহলে 80 টাকায় কত? ক্লাস 3-4 এর অঙ্ক এটা, এই জায়গাটুকু। সেটা হলো 80/X। ঠিক আছে, 80 × 1 ÷ X ভাবতে পারি। X টাকায় যদি 1 কেজি পাওয়া যায়, 80 টাকায় কত পাওয়া যাবে? 80 × 1 ÷ X, তাই তো? এটা ইন্টু এটা ডিভাইডেড বাই এটা। আচ্ছা, এত কেজি পাওয়া যাচ্ছে। এবার কি বলেছে? ওই টাকায় তিনি যদি আরো 4 কেজি বেশি পেতেন, আরো 4 কেজি বেশি মানে এখনো তিনি পাচ্ছেন হচ্ছে 80/X কেজি। ঠিক করে দিলে, 1টাকে যদি ঠিক করে গুণ করে দিই, 80 থেকে যাচ্ছে। তার থেকে আরো 4 কেজি যদি বেশি পেতেন, তবে তার প্রতি কেজিতে এগড়া প্রতি তার দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, এখন তাহলে লেখাটা এরকম হতে পারে। এখন
কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হলে আগে কত ছিল? x টাকা। 1 টাকা কমলে কত হবে? x-1 টাকা। চিনির কম হলে চিনির প্রতি কেজির নতুন মূল্য হবে। প্রতি কেজির জন্য মূল্য কত দিতে হবে তাহলে? আগে x টাকা দিতে হতো, এখন তাহলে x-1 1 টাকা যদি কমে যায়। ওকে, তাহলে এখন 80 টাকা কতটা পাওয়া যাবে সেটা বার করি। সুতরাং সুতরাং বর্তমানে x-1 টাকা, এটা হচ্ছে প্রতি কেজির দাম, তাহলে এত টাকায় চিনি পাওয়া যায় হচ্ছে 1 কেজি বর্তমানে। কারণ প্রতি কেজির দাম 1 টাকা কমলে চিনির প্রতি কেজির দাম হচ্ছে এত টাকা। প্রতি কেজির দাম এত মানে হচ্ছে 1 টাকায় পাওয়া যাচ্ছে, মানে 1 কেজির দাম হচ্ছে x-1 টাকা। তাহলে x-1 টাকায় 1 কেজি চিনি পাওয়া যাচ্ছে। সুতরাং 80 টাকায় কতটা পাওয়া যাবে? তাহলে 80 × 1 ডিভাইডেড বাই x-1, যেরকম ভাবে এখানে করলাম। 80 × 1 ডিভাইডেড বাই x-1, এত কেজি। তার মানে কত কেজি? 80/x-1 কেজি। দেখা তোর বুঝলি কিনা? পুরো সেম জিনিস কিন্তু দুবার রিপিট হয়েছে। প্রথমবার x টাকা যখন ক্রয় মূল্য ধরেছি তখন, আর এখন যদি প্রতি কেজিতে 1 টাকা করে কম হয়, অর্থাৎ x-1 টাকা হয়, তাহলে 80 কেজিতে কত পাবো? আর তাহলে x টাকায় প্রথমে ছিল হচ্ছে 1 কেজি, তখন 80 কেজিতে কত পেয়েছিলাম? 80 টাকায়। আর এখানে x-1 টাকায় 1 কেজি পাচ্ছি, তাহলে 80 টাকায় কতটা পাবো সেটা আমরা বের করে নেবো। এবার বলেছে যদি দাম কমে যায় তো সেক্ষেত্রে 4 কেজি বেশি পাওয়া যেত 80 টাকায়। 80 টাকায় 4 কেজি বেশি পাওয়া যেত। 80 টাকায় আগে কত কেজি পাওয়া যাচ্ছে? এতটা। এখন কত পাওয়া যাচ্ছে? এতটা। তাহলে এখন কি হচ্ছে? আগের থেকে 4 কেজি বেশি। আগে যতটা হতো তার থেকেও 4 কেজি বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ এটার সঙ্গে যদি +4 করি তাহলে এটা পাবো। 80/x এর সঙ্গে যদি 4 কেজি বেশি করি তাহলে আমরা এটা পাবো। তাহলে প্রশ্ন অনুযায়ী সুতরাং প্রশ্ন অনুযায়ী 80/x-1, 80, অথবা আমি 80/xই করছি আগে, +4। আগে যতটা পাওয়া যেত তার সঙ্গে 4 কেজি যদি আমি গুণ করি, মানে যোগ করি 4 কেজি, 4 কেজি বেশি পাওয়া যাচ্ছে, তাই 4 কেজি যোগ করলে আমরা এখন যতটা পাওয়া যাচ্ছে ততটা পাবো। আগে পাওয়া যেত 80/x, এখন এক্সট্রা 4 কেজি পাওয়া যাচ্ছে, তাহলে সেইটা যোগ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি এখন যতটা পাওয়া যাচ্ছে। তাহলে এবার এটাকে সমাধান করতে হবে। সমাধান করলে আমরা কি পাবো? দুটো একদিকে নিয়ে নিতে পারি, তাহলে একটু সুবিধা হবে। তাহলে 80/x মাইনাস 80/x-1 ইকুয়ালস টু কত? -4। এটাকে আমি মাইনাস করে এদিকে আনলাম, আর এটাকে +4টাকে -4 করে এদিকে গেল। আগেই বলেছি প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে একদিক থেকে আরেক দিকে আনার সময়। তাহলে 80/x, এখানে আমরা যদি লসাগু করি, তো লসাগু কি করে করতে হয় একটু ভালো করে দেখে নেই। এগুলোতে কি করে লসাগু করতে হয়? এক্স এর সঙ্গে x-1 গুণ হবে, গুণ হয় যেটা হবে সেটাই হচ্ছে লসাগু, সেটাই নিচে বসবে। তাহলে x × x-1। আর এখানে 80 কিন্তু টোটালে কমন যাচ্ছে, ঠিক করে দেখলে 80টা কিন্তু কমন যাচ্ছে। বুঝতে যদি অসুবিধা হয় আরেকটা স্টেপ করবো।
আর একটা স্টেপ আমরা করতে পারি এখানে, ৮০টাকে যদি কমন নিয়ে রাখি তাতে ক্যালকুলেশন মধ্যে কোনো ৮০ থাকবে না, তাহলে ৮০ কমন নিচে হচ্ছে এক্স, আর মাইনাস এখানে থাকছে হচ্ছে x-1, আর এদিকে হচ্ছে -4। ঠিক আছে, না বুঝতে পারলে পজ করে করে ভিডিও আবারও স্টেপটা দেখ কি করলাম। ঠিক আছে, অবশ্যই বুঝে যাবি, কারণ এগুলো বোঝার মতোই। ঠিক আছে, সমীকরণ গঠন সমাধান যে আমরা আগে করিনি তা কিন্তু নয়, এর আগেও কিন্তু ক্লাসে হয়েছে, মানে যখন ক্লাস 10-এর আগে। তাহলে এখানে কত হচ্ছে ৮০, তাহলে এবার x-1 দিয়ে এটাকে গুণ করতে হয়, লসাগু হয়ে গেল x ইন্টু x-1, x-1 দিয়ে 1 কে গুণ করলে x-1, আর মাইনাস এক্স দিয়ে এটাকে গুণ করতে হবে। এটাকে দিয়ে যেমন এটাকে গুণ করছি, এটাকে দিয়ে তেমন এটাকে গুণ করতে হবে, করলে আমরা পেয়ে যাচ্ছি আবারও এক্স। তাহলে এখান থেকে প্লাস এক্স মাইনাস এক্স কেটেই গেল, তাহলে পড়ে থাকলো কত ৮০ ইন্টু, এখানে থাকছে হচ্ছে -1, এই যে -1, সেই মাইনাসটা এখানে লিখলাম, নিচে হচ্ছে এক্স ইন্টু x-1, নিচটাকে যদি গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার এসে যাবে, মাইনাস এক্স, এক্স ইন্টু এক্স মানে x স্কোয়ার, এক্স ইন্টু 1 মানে এক্স, আর মাঝখানে মাইনাস আছে। তাহলে এখান থেকে আমাদের সমাধান করে এক্স এর মানটা বার করলেই কিন্তু কাজ মিটে যাবে। তাহলে আমরা কি করবো, ওদিকে গুণ করে দিই। ঠিক আছে, তাহলে -৮০/x² -1, ঠিক করে একটু লিখি, ইকুয়ালস টু -4, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি সেখান থেকে, ৮০-র নিচে আমি এই 4টাকে নিয়ে আসছি, আর x² -1টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। x² -1টা পুরো দিকে গেল, আর 4টা নিচে এলো। ঠিক আছে, তাহলে 4টা নিচে এলো, এখানে হচ্ছে 20। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 20 ইকুয়ালস টু x² -1। তোরা হয়তো বুঝতে পারিস কিছু কিছু ক্ষেত্রে আমি এক্সট্রা এক্সট্রা স্টেপ করছি অনেক, যেগুলো না করলেও চলবে, কিন্তু তোরা অবশ্যই কোনো ভুল করবি না, পুরো স্টেপটাই করবি, তাতে কোনো ভুল হবে না অন্তত। তাহলে 20টাকে যদি আমি ওদিকে নিই তাহলে কি পাচ্ছি, যেমন এই স্টেপটা লিখছে, এটা শুধুমাত্র তোদের বোঝার জন্য, না হলে কোনো লেখার দরকার ছিল না। -1 মাইনাস আচ্ছা এটা এক্স ছিল, -1 কি করে হলো, এক্স ছিল এটা, ঠিক করে, এটা তো এক্স ছিল, এই যে। তাহলে কত হচ্ছে, 20টা ওদিকে যাচ্ছে, তাহলে -20। এটাকে আমরা এদিকে করে লিখতে পারি যে x² -x -20, ধর এটা হচ্ছে তোর কাছে a, আর এই পুরো কোশ্চেনটা b, তাহলে a ইকুয়ালস টু যদি b হয়, b ইকুয়ালস টু তো এই হবে, তাই তো, ইকুয়ালস টু b যদি হয় তাহলে তো b ইকুয়ালস টু a হবেই। তাই আমরা লিখতেই পারি 0 ইকুয়ালস টু, যদি ওটা হয় ওটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0। ডান দিক বাম দিক টোটালে অপোজিট করতে কোনো অসুবিধা নেই আমাদের। ঠিক আছে, এদিকে বাঁ দিক রয়েছে, সেটাকে আমরা যখন তখন ডান দিকে নিয়ে আসতে পারি, কোনো সাইন চেঞ্জ ছাড়াই। হুম, মানে পুরো ডান দিকটাকে অবশ্যই একসঙ্গে নিতে হবে, পুরো ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে নিতে হবে, পুরো বাঁ দিকটাকে ডান দিকে নিয়ে নিতে হবে, তাহলে কোনো সাইন চেঞ্জের দরকার নেই। ঠিক আছে, হুম, তাহলে ইহাই নির্ণয় সমীকরণ, ইহাই হচ্ছে নির্ণয় সমীকরণ। ঠিক আছে, ব্যাস এবার চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট আমাদের দিয়েছে আরেকটা অঙ্ক, একটা কনসেপ্টের উপর দিয়েছে, প্রথমটা যেমন আমরা করলাম, প্রথমটা কি করেছি, প্রথমটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের উপর করেছি, অর্থাৎ পরিমিতি সংক্রান্ত একটা প্রবলেম। তারপরে যে কোয়েশ্চেনটা করলাম সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর।
দাম বাড়া কমার যে ব্যাপারটা সেটার উপর করেছি। এবার যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা ট্রেনের গতিবেগের উপর অঙ্ক দিয়েছে। ঠিক আছে, বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত ছিল? 300 কিলোমিটার। অর্থাৎ এই ছবিটা একবার ড্র করি, তাহলে ধরি এখানে একটা স্টেশন আছে আর এখানে একটা স্টেশন আছে। এই দুটো স্টেশনের মধ্যবর্তী যে দূরত্বটা, এই দুটো স্টেশনের মাঝখানে যে দূরত্বটা আছে সেটা কতটা আছে? এই দুটো স্টেশনের মাঝে যে দূরত্বটা আছে সেটা কতটা? এখান থেকে মোট কথা এতটা। কত সেই দূরত্ব? সেই দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। কতটা না 300 কিলোমিটার দূরত্ব। ওকে, এবার একটি ট্রেন প্রথম স্টেশন থেকে, এটা হচ্ছে প্রথম স্টেশন আমি নাম দিচ্ছি, আর এটা হলো দ্বিতীয় স্টেশন। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে গেছে। বেগের যে চ্যাপ্টারটা সেটা কিন্তু আমাদের কাছে নতুন না, সেটা আমরা ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 9-এই পড়েছি। বেগ, ত্বরণ, দ্রুতি, সরণ সমস্তটাই। তো সেক্ষেত্রে সমবেগে গতিশীল প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন। বেগ মানে কি? বেগের ফর্মুলাটা কি ছিল? বেগের ফর্মুলা ছিল, আরেকবার একটু মনে করিয়ে দিই, গতিবেগটা কি ছিল? সেটা হচ্ছে, গতিবেগ মানে হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ যতটা দূরত্ব অতিক্রান্ত সরণ বলাটা বেশি ভালো। কিন্তু আমি যেহেতু এখানে কোনো ভেক্টর ফর্মের কথা বলছি না, স্কেলার ভেক্টর রাশির কথা উল্লেখ করছি না, তাই আমি দূরত্ব দিয়েই বলছি। গতিবেগ মানে হচ্ছে অ্যাকচুয়ালি সরণ ডিভাইডেড বাই সময়। ঠিক আছে? যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যতটা সে দূরত্ব সে কভার করছে, সেটা ডিভাইডেড বাই সময়। অর্থাৎ একক সময়ে কতটা দূরত্ব সে যাচ্ছে, সেটাই হলো সরণের কনসেপ্ট। এবার আমাদের কি বলছে, মানে গতিবেগের কনসেপ্ট। এবার ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার, অর্থাৎ সে 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়। ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ঠিক আছে, তাহলে মনে করি ট্রেনের গতিবেগ 300 কিমি। ট্রেনের গতিবেগ বা প্রাথমিক গতিবেগ ধরলে আরো ভালো হয়। ট্রেনের প্রাথমিক গতিবেগ, বা এক কাজ করি, এরকম ভাবে লিখি, মনে করি ট্রেনটি প্রথম থেকে দ্বিতীয় স্টেশনে ট্রেনটি প্রথম থেকে দ্বিতীয় স্টেশনে পৌঁছাতে সময় নেয় X ঘন্টা। ঠিক আছে, সুতরাং X ঘন্টায় যায় 300 কিলোমিটার। প্রথম থেকে দ্বিতীয় স্টেশনের মধ্যে গ্যাপটা হচ্ছে 300 কিলোমিটার, তাহলে এখন সেটা যেতে সময় লাগে হচ্ছে X আওয়ার, X ঘন্টা।
তার মানে এক্স ঘন্টাতেই 300 কিলোমিটার যাচ্ছিল প্রথমে, এক্স ঘন্টাতেই 300 কিলোমিটার যাচ্ছিল। তাহলে এক্স ঘন্টায় কতটা যাচ্ছিল? 300 কিলোমিটার। তাহলে গতিবেগ মানে কি? 1 ঘন্টায় বা একক সময় কতটা যাচ্ছে। গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায় বা একক সময় কতটা যাচ্ছে। সুতরাং 1 ঘন্টায় 1 ঘন্টায় যায় কতটা? এক্স ঘন্টায় যদি 300 যায়, 1 ঘন্টায় যাবে 300/x। ঠিক আছে? মানে এ যদি বি হয়, সি তাহলে কত? এটা যদি জিজ্ঞাসা করে, কিংবা আমি যদি এরকম ভাবে বলি, A1 যদি B1 হয়, A1 থেকে যদি B1 হয়, তাহলে A2 থেকে কত? তাহলে সেটা হয়ে যাবে B1 A2, এই দুইজনের গুণফল ডিভাইডেড বাই A1। B1 A2 ডিভাইডেড বাই A1। ঠিক আছে? এটাই হচ্ছে ওয়ার্কিং নিয়মের কনসেপ্ট। যেমন এক্স হলে 300 হলে 101 হলে কত? তাহলে এটা ইন্টু এক, এটা ইন্টু এক। সেই একটা লেখা হয় না, কিন্তু তা আমি লিখে দেখাচ্ছি, তাহলে ফর্মুলার মতো করেই বুঝতে পারবো যে এটা একের জন্য নতুন কোনো নিয়ম না। এক ইন্টু এটা, যেটা আমি বারবার করে এখানে ব্র্যাকেট করছি, ডিভাইডেড বাই এটা। তার মানে 300 ডিভাইডেড বাই এক্স কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে। এবং গতিবেগটা ছিল এটা, তাহলে গতিবেগটাই এটা 1 ঘন্টায় যতটা যায়। এবার বলছে ট্রেনের গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হয়, তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। প্রথম ট্রেনটির গতিবেগ 5 কিমি যদি বেশি হয়, তাহলে এখানে লিখি ট্রেনের গতিবেগ। এখন ট্রেনের গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে নতুন গতিবেগ হবে আগে ছিল এটা, তার সঙ্গে 5 কিলোমিটার বেশি, তাহলে নতুন গতিবেগ কত হবে? 300/x প্লাস 5 কিলোমিটার। আগে ছিল 300/x, এখন হচ্ছে গতিবেগ 5 কিলোমিটার বেশি হয়ে গেছে, তাহলে 300/x+5। ঠিক আছে? তাহলে সেই সময় বলছে 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা কম সময় লাগবে। 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা কম লাগবে। তাহলে 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কতটা লাগছে টাইম, সেটা দেখি। সুতরাং গতিবেগ এটা মানে হচ্ছে 300 / x+5 কিলোমিটার যায়। তাহলে বর্তমানে বলে লিখি, বর্তমানে ট্রেনটি 300 / x+5 কিলোমিটার যায় 1 ঘন্টায়। সুতরাং তাহলে 300 মানে মোট যে দূরত্বটা একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে, সেটা যেতে কতক্ষণ লাগছে? তাহলে 300 কিলোমিটার যাবে কত ঘন্টায়? এটা ইন্টু এক ডিভাইডেড বাই এটা। তার 300 × 1 ডিভাইডেড বাই 300/x +5 এত ঘন্টা। তার মানে কত? 300/300/x+5। প্রশ্ন অনুযায়ী বলেছে এটা 2 ঘন্টা কম আগের থেকে, আগে যতটা লাগছিল তার থেকে 2 ঘন্টা কম। তাহলে প্রশ্ন অনুযায়ী এই যে সময়টা বেরিয়েছে, এই যে ঘন্টাটা বেরোলো, সেটা কত? 300/300/x+5। ঠিক আছে? আগে কত লাগতো? আগে লাগতো এক্স, তার থেকে কত ঘন্টা কম? 2 ঘন্টা কম। তাহলে x-2। তাহলে এখান থেকে সমাধান করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। হুম।
তাহলে এটাকে যদি এর নিচে দিয়ে দিই x-2টাকে, তাহলে 300 ডিভাইডেড বাই x-2 ইকুয়ালস টু 300/x প্লাস 5। এই পুরো জিনিসটাকে, এই যে পুরো জিনিসটা সেটা এখানে গেল, আর এই পুরো জিনিসটা নিচে এলো আগের অঙ্কটার মতো। ব্যাস, এবার সমাধান করলেই চলে আসবে অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা এটাকে এদিকে নিতেই পারি। নিলে কত আসছে? 300 ডিভাইডেড বাই x-2 মাইনাস 300/x ইকুয়ালস টু 5। তাহলে 300 যদি কমন নিই, তাহলে কত আসছে? উপরটা প্রথমটা আসছে x-2 আর পরেরটা হচ্ছে 1/x। ওকে, এবার পুরো এই জায়গাটা তো আগেরটার মতো চলে এলো, এটাকে সমাধান করতে হবে, এই জায়গাটা একটু সিম্পলিফাই করতে হবে, লসাগু করতে হবে। সবসময় এরকম ক্ষেত্রে লসাগু করতে হবে নিচের দুটোর গুণফল। আর উপরে কত থাকবে? এক্স দিয়ে এটাকে গুণ করতে হবে, এটাকে দিয়ে এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবো এ বাই বি প্লাস সি বাই ডি থাকলে নিচে বি আর ডি এর গুণফল করে দেবো, আর এখানে এর সঙ্গে ডি প্লাস সি এর সঙ্গে বি। তাহলে কোনাকুনি গুণ করলে একের সঙ্গে এই এক্সটা গুণ করে এক্স হবে মাইনাস, আর এক্স মাইনাস একের সঙ্গে x-2 গুণ করে x-2। আমি প্রথমে ব্র্যাকেট তুললাম না, তাহলে ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে, একদম। তো এর জন্য আমি কোনো স্টেপ জাম্প করছি না, ভালো করে বোঝ জিনিসটা। তাহলে এক্স মাইনাস, এখানে গুণ করলে কত আসছে? -x+2। এবার এক্স এক্স তো কেটেই গেল, পড়ে থাকলো 300 ইন্টু এখানে 2, 300 ইন্টু 2 এই যে, তার মানে 600। কত পড়ে থাকছে? 600 পড়ে থাকছে, ডিভাইডেড বাই নিচেরটা যদি গুণ করি তাহলে এক্স ইন্টু এক্স মানে x² মাইনাস 2x। এবার কোনাকুনি গুণ করব, বা 5টাকে নিচে দিলাম, এটাকে উপরে দিয়ে দিলাম, তাহলে কত আসছে? এটাকে এদিকে দিলে হচ্ছে x² মাইনাস 2x। তাহলে এবার আমরা সমাধান করি এখান থেকে। 5কে 600 মানে 600কে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 একে 5, 2 আর 0। ঠিক আছে, আর এখানে থাকছে হচ্ছে x² মাইনাস 2x। তাহলে 120 ইকুয়ালস টু x² মাইনাস 2x। ঠিক আছে, তাহলে 120কে যদি ওদিকে পাঠাই তাহলে কত হচ্ছে? 0। আর 120 ওদিকে চলে গেলে x² মাইনাস 2x মাইনাস 120। তাহলে কত হলো? এবার আবার আমি বলেছি যে a ইকুয়ালস টু বি হলে নিশ্চয়ই b ইকুয়ালস টু এই হবে, সেটাকে আমরা একসঙ্গে এরকম ভাবে লিখতেই পারি। ঠিক আছে, 0 ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে x² মাইনাস 2x, তাহলে এই নির্ণয় সমীকরণ। এটা পেলাম, এটাই হচ্ছে আমাদের কাছে নির্ণয় সমীকরণ।
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই সমীকরণ থেকে যে এক্স এর মানটা পাবো সেটা কিন্তু একটা কত ঘন্টা সময় লেগেছিল সেটা পাবো, কত ঘন্টা সময় লেগেছিল সেটা পাবো। ঠিক আছে। আরো একটা পদ্ধতিতে করা যায় যেখানে আমরা এক্সটাকে গতিবেগ, প্রাথমিক যে গতিবেগ সেটা হিসেবে ধরে করতে পারি। এক্সটাকে প্রাথমিক গতিবেগ ধরে কিন্তু করতে পারি আরো একটা মেথডে, সেটাও আমি নাহলে একটু বলে দিই ছোট করে। ঠিক আছে, দুটো অল্টারনেটিভ মেথড। এক্ষেত্রে দু রকম অ্যান্সার আসতে পারে, যেহেতু আমাদের সমীকরণ গঠন করতে বলেছে, শুধুমাত্র সমাধান করতে বলেনি। তার মানে এক্স এর মান কিন্তু এখানে আমরা বার করছি না, ফলে সমীকরণ বার করছি। এবার সমীকরণটা কাকে এক্স ধরে বার করছি তার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যান্সার দু রকম হতে পারে। ঠিক আছে, তো সেটাও আমি বলে রাখছি, এটাও সঠিক অ্যান্সার হবে। আবার গতিবেগকে যদি এক্স হিসেবে ধরি তাহলে কিন্তু নিশ্চয়ই এই সমীকরণটা বেরোবে না, সমীকরণ কিন্তু আলাদা রকম বেরোবে, কারণ গতিবেগের জন্য কিন্তু ইকুয়েশনটা আলাদা। কিন্তু লাস্টে যখন অ্যান্সারটা আমরা বার করব, তখন গতিবেগ যখন বার করব তখন সেম বেরোবে, এবং সময়টা সময়ের মতো করে বেরোবে। সেই সময়ের ভ্যালুটা আবার যখন গতিবেগের সমীকরণে বসাবো 300/x এ, তখন কিন্তু গতিবেগটা তখন এক বেরোবে। অর্থাৎ সমাধানটা সেক্ষেত্রে গতিবেগের মানটা সেম আসবে, সময়ের মানটা সময়ের মতো সেম আসবে, কিন্তু সমীকরণ কিন্তু গতিবেগ এবং সময়ের জন্য কিন্তু আলাদা হবে। ঠিক আছে, তাহলে আমি একটা বিকল্প পদ্ধতিতে এখানে বলে রাখছি, যে কোনো একটাতে করতে পারো তোমরা। বিকল্প পদ্ধতিতে আমরা কি করছি না, আমি ধরে নিচ্ছি, মনে করি ট্রেনটির প্রাথমিক গতিবেগ, প্রথমে যে গতিবেগটা ছিল ইকুয়ালস টু এক্স, এক্স কিলোমিটার ছিল প্রতি ঘন্টায়, এক্স কিলোমিটার পার আওয়ার ছিল। ঠিক আছে, বাংলায় লিখলে এক্স কিমি পার ঘন্টা, একক ইংলিশে আমরা লিখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এক্স কিলোমিটার পার আওয়ার যদি গতিবেগ হয়, তার মানে সেখান থেকে আমরা কি বলতে পারি, সেখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং সুতরাং ট্রেনটি 1 ঘন্টায় বা এক্স কিলোমিটার যেত 1 ঘন্টায়। তাহলে সুতরাং ট্রেনটি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেত মানে 300 কিলোমিটার যেত। তাহলে 300 কিলোমিটার যেত কত ঘন্টায়? ট্রেনটি 300 কিলোমিটার, 300 × 1 ÷ x, এটা ইন্টু এটা মাইনাস এটা। তাহলে 300 × 1 ÷ x ঘন্টায়, তার মানে 300/x ঘন্টা। আচ্ছা, এবার এবার বলেছে যদি ট্রেনের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হতো, তাহলে টোটাল সময়টা 2 ঘন্টা কম লাগতো একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে। ঠিক আছে, তাহলে বর্তমানে ট্রেনের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি হলে ট্রেনটির বর্তমান গতিবেগ হবে, আগে কত ছিল? আগে ছিল এক্স, তাহলে এখন কত হয়েছে? 5 কিলোমিটার বেড়েছে, তাহলে x+5 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, তাহলে এক্স যখন ছিল তখন 1 ঘন্টা যেত হচ্ছে এক্স কিলোমিটার, 1 ঘন্টায় এক্স কিলোমিটার যেত, তাহলে 300 কিলোমিটার যেত 300/x ঘন্টায়। তাহলে এখন কতক্ষণে যাবে? ঠিক আছে, বর্তমান গতিবেগ x+5 মানে x+5 কিলোমিটার। তাহলে বর্তমানে, সুতরাং বর্তমানে কথাটা উল্লেখ করি, সুতরাং বর্তমানে
x+5 কিলোমিটার যায় 1 ঘন্টায়, কারণ গতিবেগ এত কিলোমিটার পার ঘন্টা, মানে পার ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে x+5। তাহলে 300 কিলোমিটার কত ঘন্টায় যাবে? 1 × 300 ডিভাইডেড বাই, মানে এটা ইন্টু এটা ডিভাইডেড বাই x+5। তার মানে 300 ডিভাইডেড বাই x+5 ঘন্টা। তাহলে আগে আমাকে 300 কিলোমিটার যেতে লাগছে, 300 কিলোমিটার 300/x এত ঘন্টা, আর এখন লাগছে 300/x+5। এবং বলেছে এখন 2 ঘন্টা কম লাগছে, তার মানে এটা কম। আগে যা লাগতো তার থেকে 2 কম লাগছে। তার মানে আগে লাগতো 300/x, তার থেকে 2 কম, মানে -2 করলে আমি এখনকারটা পাবো। ঠিক আছে, আগে কত লাগতো 300/x, এখন কত লাগছে এটা। বলছে আগের থেকে 2 কম, তাহলে আগের থেকে আমি যদি -2 করি তাহলে এটা পাবো। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী 300/x, 300 ডিভাইডেড বাই x -2, আরো 2 ঘন্টা কমে গেছে কারণ গতিবেগ বেড়েছে, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবি। ঠিক আছে, গাড়ির স্পিড বাড়ালে নিশ্চয়ই একটা জায়গায় যেখানে যেতে চাইছিস সেখানে তুই আগে পৌঁছে যাবি। তাহলে 300 ডিভাইডেড বাই x+5। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো, এবার সমাধান করব, 2টাকে আমি এদিকে রাখছি আর এটাকে এদিকে নিয়ে নিচ্ছি, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 2টা যখন ওদিকে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এটা যেহেতু প্লাসই রয়েছে তাহলে এদিকে যখন আসবে মাইনাস হয়ে আসবে। আর ওদিকে +2 হয়ে গেল। তাহলে এবার 300 এখানে কমন নেবো, পুরো আগের মতো অঙ্কটা। 1/x মাইনাস 1/x+5 ইকুয়ালস টু 2। ঠিক আছে, যার যেটা সুবিধা হবে সেভাবে করবে, আমি দুটো মেথডই দেখিয়ে রাখলাম। ঠিক আছে, এটাতেই করতে হবে তার কোনো মানে নেই, বা উপরটাতে করতে হবে তার কোনো মানে নেই। দুটো ইকুয়েশন কিন্তু সেম বেরোবে না, কারণ একটা গতিবেগের রেসপেক্টে, একটা সময়ের রেসপেক্টে। ঠিক আছে, ওখান থেকে যখন সময় বার করে আমরা গতিবেগে বসাবো তখন ভ্যালুটা গতিবেগের এখান থেকে যা পাবো ওখান থেকে যা পাবো সেম পাবো। কারণ ওখানে কিন্তু এক্স এর সলিউশনটা করলে, সমাধানটা করলে আমরা কিন্তু যে এক্স এর মানটা পাবো সেটা কত ঘন্টা লেগেছিল সেটা ধরেছিলাম, তাই ঘন্টাটা পাবো, আর এখান থেকে কিন্তু গতিবেগটা পাবো। তাই দুটো সমীকরণ কিন্তু একদমই সমান নয়। তাহলে কত হলো 300, আর এটাকে যদি আমরা লসাগু করি তাহলে x × x+5। এই লসাগুটা এই নিয়ে অলরেডি উপরে দুবার বলেছি, উপরে একবার, আগের অঙ্কে একবার। তা x+5 কে এটা দিয়ে গুণ করতে হবে 1 দিয়ে, এইটাকে, আর এটাকে কোনাকুনি গুণ হবে, তাই তো। 1 কে x দিয়ে গুণ করলে x, আর এখানে মাইনাস আছে, এটা কেটেই গেল, কেটে গিয়ে পড়ে থাকলো 300 × 5 বাই, এটা কত x × x মানে x², আর এটা হচ্ছে 5x। তাহলে আমি যদি এখন 3×5 কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আমার কাছে 1500, ডিভাইডেড বাই 2টাকে নিচে দিয়ে দিলাম, আর x² + 5x কে আমি এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে কাটলে কত হচ্ছে 750, 1500কে 2 দিয়ে কাটলে কত হয় 750, তার অর্ধেক হয়ে যায়, 1500-র অর্ধেক 750। তাহলে 750 ইকুয়ালস টু x² + 5x। তাহলে x² + 5x, তার মানে 0 ইকুয়ালস টু কত, যে 750 ওদিকে যাচ্ছে। তাহলে 0 যদি এটার সঙ্গে সমান হয় তাহলে এটাও 0-র সঙ্গে সমান, একই ব্যাপার কথাটা। তাহলে এআই নির্ণয় সমীকরণ, দুরকম অ্যান্সার কিন্তু এখানে আসতে পারে। একটা গতিবেগের রেসপেক্টে এটা, আর যদি এক্সটাকে ঘন্টা ধরি, টাইম ধরি, সময় ধরি, তাহলে আগের অঙ্কটা, আগের অ্যান্সারটা আসবে। এরকম নয় কিন্তু, কোনো অ্যান্সারই কিন্তু ভুল নয়, না এটা ভুল না আগেরটা ভুল, দুটোই সঠিক অ্যান্সার। কিন্তু একটা থেকে গতিবেগ পাবো, একটা থেকে সময় পাবো, কিন্তু কি চাইছে সেটা কিন্তু কোয়েশ্চেনে বলা নেই, তাই যে কোনো একটাকে ধরে করা যাবে।
যে কোনো একটাকে ধরে করলে কিন্তু এই ইকুয়েশনটা আর আগের ইকুয়েশনটা সেম আসবে না। ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, কারণ ax² প্লাস bx প্লাস c প্যাটার্নে এসছে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে এই অঙ্কটা। এবার চলে আসি নেক্সট অঙ্কে। এবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট অঙ্কে। যাদের মিস যাচ্ছে তারা অবশ্যই কিন্তু ভিডিও পজ করে করে নাও, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমি এখানে একটু তাড়াতাড়ি কাজটা করছিলাম, কিন্তু তোমরা অবশ্যই, তোমাদের কাছে পজের অপশন রয়েছেই, পজ করে অবশ্যই দেখে নেবে ভিডিওটা। আগের অঙ্কটা কমপ্লিট করে তারপর কিন্তু এটাতে আসবে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক। সেটা আমাদের দিয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক, যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। ক্রয় কিছু একটা দিয়ে করেছে, সেটা আমাদের বলেনি, কত টাকা দিয়ে ক্রয় করেছে সেটা কিন্তু বলা নেই, কিন্তু বলেছে 336 টাকায় বিক্রি করেছে। যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে আমি ক্রয় মূল্য ধরে নিচ্ছি। মনে করি মনে করি ঘড়িটির ক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য তো দেওয়া আছে। বিক্রয় মূল্য সেটা হচ্ছে 336 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা দিয়েছে কোয়েশ্চেনে। সুতরাং এক্স টাকায় লাভ হয়, এক্স টাকা দিয়ে কিনেছিল, তাতে লাভ কত করলো? 336 মাইনাস এক্স, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এক্স টাকা দিয়ে কিনেছিল, এত টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ কত হলো? এটা মাইনাস এটা। এবার বলছে শতকরা লাভ কত হচ্ছে। শতকরা লাভ কি করে বার করতে হয়? শতকরা লাভ কি করে বার করতে হয়? সুতরাং 100 টাকায় লাভ বার করতে হয়। 100 টাকায় লাভ হয়। কি বলেছি? এটা ইন্টু এটা ডিভাইডেড বাই এটা, তাই তো? এটা যদি 1 2 3 বলি, তাহলে 2 × 3 ডিভাইডেড বাই 1, তার মানে 336 মাইনাস এক্স ইন্টু 100 ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এই যে টাকাটা পেলাম এটাই হচ্ছে আমাদের কাছে শতকরা লাভ। এটাই হচ্ছে শতকরা লাভ। 100 টাকায় কত টাকা লাভ হয় সেটাকেই বলা হয় শতকরা লাভ। তাহলে সুতরাং শতকরা লাভ ইকুয়ালস টু 336 মাইনাস এক্স ইন্টু 100। ফর্মুলা ধরে করার কোনো দরকার নেই, যে মোট লাভ, শতকরা লাভের একটা ফর্মুলা আছে। শতকরা লাভ বের করে একটা ফর্মুলা আমরা শিখেছিলাম ক্লাস 9-এ, সেটা হলো মোট লাভ যত হবে ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ঠিক আছে, ডিভাইডেড বাই ক্রয় মূল্য। তাহলে মোট লাভ কত? 336 মাইনাস এক্স, বিক্রয় মাইনাস ক্রয়, ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? এক্স। ঠিক আছে, ফর্মুলা দিয়ে বসালাম, কিন্তু বসানোর তো কোনো দরকার নেই, আমরা তো উপরেই করেছি এখানে। আমি কিন্তু একদমই ফর্মুলা দিয়ে করার চেষ্টা করলাম না, ওটা নর্মাল ঐকিক নিয়মে বার করে নিয়েছি যে এক্স টাকায়, কিন্তু কনসেপ্টটা তার জন্য রাখতে হবে যে 100 টাকায় যতটা লাভ হবে সেটাকে শতকরা লাভ বলে। তো এখন এক্স টাকায় লাভ হচ্ছে এত, তাহলে 100 টাকায় কত হবে? এটা ইন্টু 100 ডিভাইডেড বাই এক্স, তাই তো? তাহলে এত টাকা। শতকরা বললেও কিন্তু আমরা এখানে টাকা লিখলাম, বিকজ শতকরা লিখলে আর পার্সেন্ট লেখার কোনো মানে হয় না। শতকরা লিখলে আর পার্সেন্ট লেখার কোনো মানে হয় না। শতকরা এত পার্সেন্টের বলার দরকার নেই, শতকরা লাভ মানে এত।
শতকরাই তো এদের পার্সেন্ট, শতকরা মানেই তো পার্সেন্ট, আবার কতবার পার্সেন্ট বলবো? ঠিক আছে, আইদার বলতে হবে লাভ এত পার্সেন্ট, কথাটা বলা উচিত লাভ ইকুয়ালস টু ধরলাম 10%। আর যদি শতকরা লাভ বলি তাহলে 10 টাকা বলাটা বেটার। এই নয় যে কেউ পার্সেন্ট লিখলে কাটবে, কিন্তু টেকনিক্যালি আমাদের জিনিসগুলোকে একটু সঠিক করে লিখবো এখান থেকে আমরা। ঠিক আছে, আমরা কিন্তু জিনিসগুলোকে একটু সঠিকভাবে জানবো, সঠিকভাবে বুঝবো, সঠিক প্যাটার্নে লিখবো, সঠিক ফরম্যাট ইউজ করবো। লিখতে হয় তাই লিখবো, কিন্তু সেই কনসেপ্ট নিয়ে আমি ক্লাস করাবো না। ঠিক আছে, যাই হোক, শতকরা লাভ ইকুয়ালস টু এটা। তাহলে প্রশ্ন অনুযায়ী বলছে যে এটা সেটাই ক্রয় মূল্যের সঙ্গে সমান। তো যত টাকায় ক্রয় করেছিল অর্থাৎ ক্রয় মূল্য, শতকরা লাভ তত। তার মানে প্রশ্নানুযায়ী প্রশ্ন অনুযায়ী তাহলে কি বলছে, 336 মাইনাস এক্স ইন্টু 100, এই যে শতকরা লাভ, সেটাই হচ্ছে ক্রয় মূল্যের সঙ্গে সমান, অর্থাৎ এক্স এর সঙ্গে সমান। আমি তাহলে কথাটা একবার লিখে দিই। প্রশ্ন অনুযায়ী বলেছে শতকরা লাভ ইকুয়ালস টু ক্রয় মূল্য। তাহলে শতকরা লাভ হচ্ছে এটা, আর ক্রয় মূল্য হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমাদের সমীকরণটা বার করতে হবে শুধুমাত্র, তাহলে এই কাজ মিটে যাবে। তো সমীকরণটা কি করে পাবো, এক্সটাকে এখানে গুণ করে দেবো। তাহলে গুণ করলে আসছে 336কে 100 দিয়ে গুণ করলে 3 3 6 0 0, দুটো শূন্য গুণ হবে, মাইনাস 100x, এক্সটাকেও 100 দিয়ে গুণ হলো তাহলে 100x, আর মাইনাসটা মাইনাস, আর এক্সট্রা যখন ওদিকে গেলো তখন এক্স স্কোয়ার। এবার আমি কি করছি, সব একদিকে নিয়ে নিচ্ছি। এক্স স্কোয়ারকে আমরা আগে রাখতে চাই, সবসময় কিন্তু আমরা এক্স স্কোয়ারকে আগে রাখতে চাই। তাহলে এক্স স্কোয়ারকে আগে রাখতে চাইলে এক্স স্কোয়ার যেমন এখানে আগে রয়েছে, আমরা যদি সেটাকে এদিকেও নিয়ে আসি একই ব্যাপার, ওদিকে নিয়ে গেলেও একই ব্যাপার। তাহলে আমি কি করছি, 0 = এক্স স্কোয়ার মাইনাস 100টা দিয়ে গেলে কি হয়, প্লাস 100x, 336 এটা ওদিকে গেলে কি হয়, মাইনাসে চলে যাবে। এটা মাইনাস ছিল তাই প্লাস হয়েছে, এটা প্লাসে আছে, কিছু নেই মানে কিসে আছে, প্লাসে আছে, তাই মাইনাস হয়ে যাবে। তাহলে এরকম যদি হয় 0 = এটা, তাহলে এটা ইকুয়ালস টু 0, তার মানে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 3 3 6 0 0 = 0। তাহলে এটাই নিম্ন দ্বিঘাত সমীকরণ। কি হয়, নির্ণয় দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবার চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। এবার আসবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। তাহলে এবার আমাদের একটু স্রোতের প্রবলেম দিয়েছে। ঠিক আছে, স্রোতের অনুকূল প্রতিকূল সংক্রান্ত সমস্যা। আমাদের প্রথমে যে সমস্যাটা করেছিলাম, ঠিক আছে, একদম ফার্স্ট থেকে এই সমস্যাটা আমরা করেছিলাম, সেটা কি দিয়ে করেছিলাম, সেটা আমরা করেছিলাম হচ্ছে চিনির ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে একটা অঙ্ক করলাম। তারপর একটা স্টেশনের প্রবলেম করলাম, ট্রেনের প্রবলেম, ট্রেনের গতিবেগের প্রবলেম, অর্থাৎ সময় দূরত্ব সংক্রান্ত সমস্যা। ঠিক আছে, আর একটা নর্মাল আমরা চিনির দাম কমাবার অঙ্ক করলাম। তারপরে প্রথমে যে একদম ফার্স্টে যেটা, সেটা একটা পরিমিতি সংক্রান্ত সমস্যা ছিল। তাহলে একই দ্বিঘাত সমীকরণটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ, একটা পরিমিতি সংক্রান্ত বা প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা সলভ করলাম। একটা করলাম হচ্ছে চিনির ক্রয় মূল্য বিক্রয় মূল্য এরকম সংক্রান্ত। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব, অর্থাৎ 7 8 9, এগুলোতে আমরা যে যে অঙ্কগুলো করেছি সবই কিন্তু দ্বিঘাত সমীকরণের মাধ্যমে আমরা কিন্তু সলভ করতে পারছি, সমীকরণ গঠন করতে পারছি। আর সমীকরণ গঠন করতে পারছি মানেই এরপর সেটাকে সমাধান করতে পারবো। ঠিক আছে, এখন আবার স্রোতের অনুকূল প্রতিকূলের যে অঙ্কগুলো সেগুলো চলে এলো।
ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, সলিউশনটাতে আসি। বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে, স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার হলে, স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যদি কেউ যায়, ঠিক আছে, স্রোতের অনুকূলে যাওয়া মানে স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে নদীতে সেদিকেই যদি কেউ যায়, তাহলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, স্রোতের অনুকূলে সে 21 কিলোমিটার যাচ্ছে, আর স্রোতের বেগ নিজস্ব যে বেগটা স্রোতের সেটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে মাঝির যে বেগ, সেটা তো একটা নিজস্ব একটা বেগ রয়েছে, মাঝির তো নিজস্ব একটা বেগ রয়েছে, সেটাকে আমরা তাহলে ধরে নিই এখানে। তাহলে মনে করি রতন মাঝির বেগ না বলে নৌকার বেগ বললেও ঠিক আছে, রতন মাঝিরই বেগ বলি, কারণ নৌকা যেহেতু উল্লেখ করেনি। এটা নৌকার বেগও কিন্তু আমরা বলতে পারি, কারণ মাঝি যেহেতু তিনি নিশ্চয়ই নৌকায় চালাচ্ছে, সেটাই আমাদের ধরে নিতে হবে উইদাউট লস অফ জেনারেলিটি। কোন রকম এদিক ওদিক না ভেবে তিনি মাঝি যেহেতু তিনি নৌকা চালাচ্ছেন, এটাই ধরে কাজটা করতে হচ্ছে। নৌকার বেগই আমি বলতে পারি সেটাকে। আবার রতন মাঝির বেগ বললেও কোনো ক্ষতি নেই, যেহেতু নৌকা কথাটা কোয়েশ্চেনে উল্লেখ নেই, তাই আমি রতন মাঝি কথাটাই উল্লেখ করলাম। মনে করি রতন মাঝির বেগ 21 কিলোমিটার/ঘন্টা পার আওয়ার। এখন স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার, তাহলে এবং অনুকূলে যেহেতু যাচ্ছে, তার মানে স্রোতের যে বেগ সেটা মাঝিকে আরো বেশি এগিয়ে দিতে সাহায্য করছে। অর্থাৎ স্রোতের বেগ তার বেগের সঙ্গে যোগ হয়ে টোটাল তার নিট বেগটা আমরা পাচ্ছি, তার এফেক্টিভ যে প্রভাবশীল যে বেগটা পাচ্ছি নৌকার, নৌকার নিজস্ব একটা বেগ রয়েছে, আবার স্রোত তাকে 2 কিলোমিটার এক্সট্রা ঠেলে দিচ্ছে প্রতি ঘন্টায়। তার মানে তার প্রতি ঘন্টায় যে বেগটা, সেটা এক্স তো তার নিজস্ব, প্লাস 2 ঘন্টা, কারণ অনুকূলে যাচ্ছে, আর প্রতিকূলে গেলে কিন্তু সেটা -2 হতো। কারণ প্রতিকূল মানে তুই বিপরীতে যাচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীতে, বিপরীতে গেলে কিন্তু সে বাধার সৃষ্টি করবে স্রোতটা, ফলে তার গতিবেগটা কমে যাবে 2 কিলোমিটার। আর এখানে যদি অনুকূলে যাচ্ছে তখন 2 কিলোমিটার বেড়ে যাবে বেগটা তার নিজস্ব বেগের থেকে। কারণ স্রোতের ক্ষেত্রে তাকে এগিয়ে দেবে 2 কিলোমিটার এক্সট্রা প্রতি ঘন্টায়। তাহলে সুতরাং স্রোতের অনুকূলে মাঝির বেগ কত হবে? নিজস্ব তো এক্স রয়েছে, আবার স্রোতের অনুকূলে 2 কিলোমিটার আছে। ঠিক আছে, এখানে লিখতে পারি যে স্রোতের বেগ ইকুয়ালস টু 2 কিলোমিটার/আওয়ার। কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে কিন্তু, কথাটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। তাহলে এটা অনুকূলে বেগ হবে এরকম। এবার রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে x+2 কিলোমিটার/আওয়ার মানে প্রতি ঘন্টায় সে x+2 কিলোমিটার যাচ্ছে, প্রতি ঘন্টায় সে x+2 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন সে ফিরে আসছে সে তো প্রতিকূলে ফিরে আসছে, যা গেছিল অনুকূলে ফিরেছে প্রতিকূলে। ঠিক আছে, কারণ যখন যাচ্ছিল তখন স্রোতটা এদিকে ছিল, সেদিকেই সে যাচ্ছিল, ফলে তার বেগটা হচ্ছিল x+2। কিন্তু যখন সে ফিরছে স্রোতটা তো তখনও ওদিকেই রয়েছে, ফলে সেক্ষেত্রে কিন্তু তার গতিবেগটা x-2 হয়ে যাবে যখন প্রতিকূল, আর এটা অনুকূল। ঠিক আছে, তার এখানে লিখি, অর্থাৎ সামথিং আমরা যদি ভাবি, এখানে কোনো একটা নদী রয়েছে, ঠিক আছে, আর এখানে রয়েছে হচ্ছে নৌকাটা।
ঠিক আছে, এখানে নৌকাটা ধর রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখন স্রোতের অনুকূলে যাই, স্রোতটা মনে করি প্রথম দিকে এরকম দিকে এইদিকে প্রবাহিত হচ্ছিল, স্রোতের গতিবেগ কিন্তু সেম আছে এবং গতিবেগের অভিমুখও সেম। কিন্তু নৌকাটা যখন যাচ্ছিল তখন এদিকে যাচ্ছিল, তখন এক্স বেগ নিয়ে। তাহলে অনুকূল যদি হয়, যেহেতু এটা ওইদিকে এটা ওইদিকে, তাই এটা x+2 হয়েছিল অনুকূলে বেগটা। আর এখন নদী এদিকেই প্রবাহিত হচ্ছে, নদীর স্রোত, কিন্তু নৌকা যখন ফিরে আসছে তখন এদিকে ফিরে আসছে। তখন সেক্ষেত্রে কি হচ্ছে, সেটা প্রতিকূল পর্যায়ে পড়ে যাচ্ছে, প্রতিকূল অবস্থায় স্রোতের সাথে স্রোত তাকে বাধার সৃষ্টি করছে। ফলে তখন তার গতিবেগ হবে x-2। ঠিক আছে। আচ্ছা, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এবার প্রবলেমটার দিকে আসি। স্রোতের একবারে লিখে নিই, স্রোতের প্রতিকূলে মাঝির বেগ, সেটা কত হবে, -2 কিলোমিটার/আওয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এবার কি করতে বলেছি, 21 কিলোমিটার গেছে স্রোতের অনুকূলে। তাহলে 21 কিলোমিটার যেতে কতক্ষণ টাইম লাগছে সেটা দেখলেই কাজ মিটে যাবে। তাহলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে বেগ কত, x+2 কিলোমিটার/আওয়ার, তার মানে 1 ঘন্টায় যায় x+2 কিলোমিটার। তাহলে 21 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x+2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, সময়টা তাহলে বেরিয়ে যাবে ঠিক করে। তাহলে 21 কিলোমিটার কত ঘন্টায় যাচ্ছে, 1 × 21 ÷ x+2। আচ্ছা, তার মানে 21/x+2। এবার হচ্ছে প্রতিকূলে, অর্থাৎ ফিরে আসার সময়। এটা হচ্ছে যাওয়ার সময়, এটা হচ্ছে ফেরার সময়। ফেরার সময় সে তাহলে স্রোতের প্রতিকূলে পড়ে যাচ্ছে। হুম। তাহলে x-2 প্রতিকূলে যখন, তখন x-2 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 21 কিলোমিটারই তার ফিরতে টাইম, মানে ফিরবে যখন, তখনও তো সে 21 কিলোমিটারই যাবে। 21 কিলোমিটার যাবে, 21 কিলোমিটার ব্যাক করবে। তাহলে যাবে কতটায়, 1 × 21 / x-2 ঘন্টা, অর্থাৎ 21/x-2 ঘন্টায়। এবং এই যে গিয়ে ফিরে আসলো, টোটাল 10 ঘন্টা টাইম লাগলো, সেটা কোয়েশ্চেনে বলেছে। গিয়ে যে ফিরে আসলো তার টোটাল 10 ঘন্টা টাইম লাগছে বলছে। ঠিক আছে। হ্যালো, কোথায়? ও, আসনি আজকেও? ও, তা কি আসবে নাকি?
পড়ানো আছে তো, এমনি তো আসবে, এসে আর লাভ। এদিকে আসলে আমি ঢুকে যেতাম তাড়াতাড়ি। কালকে যাবো, কোন কালকে আসছো, কালকে বেরোবো। হম। আচ্ছা। তাহলে এই যে দুটো সময় লাগলো, যেতে লাগলো হচ্ছে 21/x+2, আর ফিরতে লাগলো হচ্ছে 21/x-2, এই টোটাল টাইমটা বলছে 10 ঘন্টা টাইম লাগবে। তাহলে প্রশ্ন অনুযায়ী মানে 21/x+2 plus 21/x-2 equals to 10 hours। তার মানে 21/x+2 প্লাস 21/x-2, এক্সটা যদি কমন নিই, তাহলে 1/x+2 প্লাস 1/x-2 equals to 10। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, লসাগু আবারও x+2 × x-2ই হবে। এটাকে গুণ করতে হবে x-2 দিয়ে, এটাকে গুণ করতে হবে x+2 দিয়ে, তাই তো? তাহলে x-2 প্লাস এই এককে যখন x+2 দিয়ে গুণ করবো তখন x+2 হবে, প্লাস এক্স, তো তাহলে কাটছে না, -2 + 2টা কেটে যাচ্ছে বরঞ্চ এখান থেকে। ঠিক আছে, তাহলে 21, আর এখান থেকে 2x equals to 10 into x+2 x-2, তার মানে 42x চলে আসছে এখানে, 21 × 2 করে। আর এদিকে কত থাকছে? এদিকে থাকছে হচ্ছে 10, আর এটা হচ্ছে a+b × a-b চলে এসছে, a+b × a-b, x+2 x-2, তাহলে কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে 2। তাহলে কত হলো? 10x² মাইনাস অফ 4, 10x² - 4 আসছে। তাহলে এবার আমরা এখানে কি করব? গুণঠুন করে দিই। 42x সমান 10x² মাইনাস 40, 10 দিয়ে 4কে গুণ করলাম, তাহলে কত আসছে? 42x। যদি একদিকে নিয়ে নিই তাহলে আমরা 0 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 10x² মাইনাস 40 মাইনাস 42x। তাহলে সমীকরণটা কিরকম দাঁড়াচ্ছে? এটা 0 যদি এটা হয় তাহলে এটাই 0, 10x² মাইনাস, কোনো রকম সাইন চেঞ্জ হবে না কিন্তু, কোনো রকম সাইন চেঞ্জ কিন্তু হয় না। আমি কিন্তু প্রথম থেকে করছি, নিজেদের মতো কায়দা করলে কিন্তু হবে না। যা মনে হবে একটা, এটা আমার মনে হচ্ছে সাইন চেঞ্জ হবে মনে হচ্ছে বলে করে দিলাম, তা কিন্তু অঙ্কতে চলবে না।
ইনফ্যাক্ট কোনো সাবজেক্টেই সেটা চলবে না। রিসার্চ বা আবিষ্কারী মনোভাব নিয়ে পড়লে কিন্তু আমাদের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। সেটা আমরা তার জন্য আগে বিএসসি পড়তে হবে, এমএসসি করতে হবে, পিএইচডি তে গিয়ে তখন আমরা সেটা করতে পারবো। এখন আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকও নয়, যেটা যেভাবে করাচ্ছি সেভাবে করতে হবে। এখানে মনে হচ্ছে যে এটা এদিকে আসবে বলে মাইনাস হয়ে আসবে, একদমই না। আমি কি বলেছি, এ সমান বি হলে বি সমান এ হবে। ঠিক আছে, মাইনাস করে কেন আনতে যাব? আমি তো জাস্ট ঘুরিয়ে দিলাম। আর যদি মাইনাসও করি, তাহলে মাইনাস বি, এটাও যেমন মাইনাস হবে, ওটাও তো ওদিকে গিয়ে মাইনাসই হবে। তাহলে মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস এ, তাতেও তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে বি ইকুয়ালস টু এই হলো, এ ইকুয়ালস টু বি থেকে। ঠিক আছে, আমি কিন্তু এই স্টেপটা ইচ্ছা করেই করছি, এটা না করলেও চলতো, আমরা ডাইরেক্ট লিখতে পারতাম, কিন্তু ডাইরেক্ট লিখতে গিয়ে তোমরা আবার দেখবে ভুল করে ফেলবো। সেই জন্য আমি কিন্তু সবার কথা মাথায় রেখে ডাইরেক্ট লিখছি না, নাহলে এই স্টেপটা আমার কাছে নিজেই বোকা বোকা লাগছে, যে না না লিখলেই হতো। তা সত্ত্বেও প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমি লিখছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমি এটাকে ওদিকে নিয়েছি, এদিকটা জিরো পড়ে থাকছে। এইবার এটা ইকুয়ালস টু জিরো লিখে দিচ্ছি। এক্স স্কোয়ারের পর সবসময় এক্স থাকবে, তাহলে সেটা প্যাটার্নটা ফলো করলো। তাহলে এটাই হবে নির্ণয় সমীকরণ। এখানে এটাকে ম্যাক্সিমাম আমরা একটা কাজ করতে পারি, দুই দিয়ে কাটতে পারি। দুই যদি কমন নিই তাহলে আসছে 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু জিরো, এরকম একটা আসছে। 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু জিরো। তাহলে সেখান থেকে দুইটা তো জিরো না, তাহলে এই পোর্শনটাই জিরো। 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু জিরো আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি। ইহাই নির্ণয় ও দ্বিঘাত সমীকরণ। লাস্ট অ্যান্সারে কিন্তু অবশ্যই লিখে দেবো ইহাই নির্ণয় ও দ্বিঘাত সমীকরণ। হয়েছে? ব্যাস, এবার নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্কে কি বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটা করলে 2 ঘন্টায় কাজটা শেষ হতে পারে। ঠিক আছে, কন্ডিশনটা কিরকম ভাবে দিয়েছে, যে মহিম যত ঘন্টায় করছে, মজিদ তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগাচ্ছে, অর্থাৎ x+3 ঘন্টায় করছে। মহিম যদি x ঘন্টায় কাজটা করে, মজিদ তাহলে করছে হচ্ছে x+3 ঘন্টায়। তাহলে তারা একসঙ্গে করলে কত ঘন্টায়? 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে একসঙ্গে কত ঘন্টায় শেষ হবে সেটা বার করবো, সেটাই 2 ঘন্টা হবে, সেটাই হবে 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে মনে করি মহিমের সময় লাগে x ঘন্টা, এবার মসজিদে 3 ঘন্টা বেশি লাগছে, তার মানে মসজিদের সময় লাগে কতটা? সুতরাং মসজিদের সময় লাগবে হচ্ছে x+3 ঘন্টা। এরপর বলেছে উভয় যদি একসঙ্গে করতো, তাহলে 2 ঘন্টায় কাজটা শেষ হয়ে যেত। তাহলে মহিম x ঘন্টায় টোটাল কাজটা সম্পূর্ণ করছে। মহিম x ঘন্টায় টোটাল কাজটা সম্পূর্ণ করছে, আমি ধরে নিচ্ছি যে টোটাল কাজের পরিমাণ 1 অংশ। ঠিক আছে, এভাবে আমরা ধরি। মনে করি মোট কাজের পরিমাণ
ইকুয়ালস টু 1 অংশ। সুতরাং 1 অংশ কাজ, তাহলে মোট কাজটা করতেই তো মহিমের x ঘন্টা লাগে, তার মানে 1 অংশ কাজ করতে x ঘন্টা লাগে। সুতরাং 1 অংশ কাজ করতেই মহিম সময় নিচ্ছে 1 ঘন্টা, x ঘন্টা। বা উল্টো করে যদি বলি তার আরো বেশি ভালো হয়, যে x ঘন্টায় মহিম করে 1 অংশ কাজ। সুতরাং x ঘন্টায় মহিম কাজ করে 1 অংশ। আচ্ছা, তাহলে 1 ঘন্টায় কতটা করে? সুতরাং 1 ঘন্টায় মহিম কাজ করে 1 ইন্টু 1/100, 1 ইন্টু 1/x। তাই তো সবসময় বলছি এই দুটোর গুণফল ডিভাইডেড বাই এটা। তাহলে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স, তার মানে 1/x অংশ। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে মহিম কতটা করছে 1 ঘন্টায়। এবার আমরা বার করবো হচ্ছে মজিদ 1 ঘন্টায় কতটা করছে। তাহলে লিখি এক্স ঘন্টায় মসজিদের টোটাল কাজ করতে কতক্ষণ সময় লাগছে, x+3। তাহলে x+3 ঘন্টায় মসজিদ কাজ করে 1 অংশ, টোটাল কাজটাই করছে x+3 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটা করবে? সুতরাং 1 ঘন্টায় মসজিদ কাজ করে 1 ইন্টু 1, এটা ইন্টু এটা ডিভাইডেড বাই এটা। তার মানে 1/x+3। ঠিক আছে, এটা হচ্ছে মসজিদ 1 ঘন্টায় করছে, আর এটা হচ্ছে মহিম 1 ঘন্টায় করছে। তাহলে দুইজনে 1 ঘন্টা একত্রে কতটা করছে? তাহলে এটা প্লাস এটা 1 ঘন্টায় করবে দুইজনে একত্রে। সুতরাং মহিম ও মসজিদ একত্রে 1 ঘন্টায় করে, একত্রে 1 ঘন্টায় কাজ করে 1/x প্লাস 1/x+3 অংশ। আর মহিম করছে 1/x অংশ, আর মসজিদ করছে 1/x+3 অংশ, দুইজন এটা করছে। তাহলে একত্রে করলে 1 ঘন্টায় এটা প্লাস এটা দুটো একসঙ্গে সম্পূর্ণ হবে। মহিম মহিমের মতো এতটা পরিমাণ করবে, মসজিদ এতটা পরিমাণ করবে, দুজনে একসঙ্গে তাহলে করলে 1 ঘন্টায় দুজনের অ্যাডিশনটা হয়ে যাবে। এবার বলছে তারা উভয় একসঙ্গে করলে 2 ঘন্টায় কাজটা শেষ হতে পারে। 2 ঘন্টায় কাজটা শেষ হয়। 1 ঘন্টায় এতটা করছে, তাহলে 2 ঘন্টায় কাজটা শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 2 ঘন্টায় কাজ করে 2 ইন্টু তাহলে এটা 1 ঘন্টায় যদি এতটা করে 2 ঘন্টায় কতটা করবে? 2 ইন্টু এই অংশটা, 2 ইন্টু এই অংশটা কাজ করবে। তাহলে সুতরাং প্রশ্নানুযায়ী সুতরাং প্রশ্নানুযায়ী আমরা এখান থেকে বলতে পারছি 2 ইন্টু এটা যেটা রয়েছে সেটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ হবে 2 ঘন্টার। এবং সেটা তাহলে টোটাল কাজ কত? 1 অংশ। তাহলে 2 ইন্টু 1/x প্লাস 1/x+3, সেটাই হবে টোটাল কাজ, অর্থাৎ 1 অংশ। এবার এটাকে সলভ করতে হবে। 1/x প্লাস 1/x+3, ঠিক আছে, ইন্টু 2, এটাকে আমরা লসাগু করে দেবো। জাস্ট জাস্ট এলসিএম করে দেবো। এলসিএম করলে কত আসছে?
2টা 2 এর মতো থাকছে, আর এখানে চলে আসছে হচ্ছে x ইন্টু এক্স প্লাস থ্রি। এবার এক্স প্লাস থ্রিটা এই ওয়ানের সঙ্গে গুণ হবে, আর এই এক্সটা এই ওয়ানের সঙ্গে গুণ হবে। তার মানে এক্স প্লাস থ্রি আর ওয়ানের সঙ্গে গুণ করে এক্স প্লাস থ্রি থাকবে, আর এক্সটা ওয়ানের সঙ্গে গুণ করে এক্সই থাকবে। তাহলে হয়ে গেল টু ইন্টু, উপরে থাকলো টু এক্স প্লাস থ্রি, এই যে এক্স এক্স টু এক্স, আর এখানে থ্রি, আর নিচে যদি গুণটা করে দিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। তাহলে টু ইন্টু, আমি যদি এখানে রাখি এটা টু এক্স প্লাস থ্রি, আর নিচের পোর্শনটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। একের সঙ্গে এটা গুণ করে তো এটাই থাকবে, একের সঙ্গে যাই গুণ করবো সেটাই হবে। তাহলে টু দিয়ে গুণ করি, তাহলে টু ইন্টু টু মানে ফোর এক্স, প্লাস টু ইন্টু থ্রি মানে সিক্স, তাহলে সব যদি একদিকে নিই তাহলে আমরা কি পাবো, জিরো। আর এদিকে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তো আছেই, ফোর এক্সটা ওদিকে গেলে মাইনাস ফোর এক্স, সিক্সটা ওদিকে গেলে মাইনাস সিক্স। তাহলে জিরো ইকুয়ালস টু এক্স স্কোয়ার থ্রি এক্স মাইনাস ফোর এক্স, তার মানে একটা এক্স, কিন্তু সেটা নেগেটিভ হবে বিকজ মাইনাস ফোর আছে, থ্রিটা কম আছে, বড় সংখ্যার আগে নেগেটিভ আছে, তাই মাইনাস এক্স মাইনাস সিক্স। তাহলে আমাদের সমীকরণটা হলো কি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। ইহাই নির্ণয় সমীকরণ। বোঝা গেছে? আচ্ছা, চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 7 নম্বর অঙ্ক। সেখানে কি বলেছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। ঠিক আছে, একক স্থানীয় দশক স্থানীয় কি করে বার করে? আমি যে ধরলাম 21, সেটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাই তো? তাহলে একক স্থানীয় অঙ্ক প্লাস দশক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে 21কে আমি 20 প্লাস 1 লিখতে পারি। তাহলে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করতে হয়, একদম ছোটবেলার জিনিস কিন্তু। আর একক স্থানীয় অঙ্ক এক, তার সঙ্গে এক গুণ করতে হয় অ্যাকচুয়ালি। তাহলে আমি যদি সংখ্যাটা এরকম হয়, মনে করি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, মনে করি দশক স্থানীয় অঙ্ক একক ধরেও কিন্তু করা যাবে, একক ধরেও কিন্তু করা যাবে। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, সুতরাং একক স্থানীয় অঙ্ক, যেমন এখানে টু ওয়ান, ওয়ানটা একক স্থানীয় আর টুটা হচ্ছে দশক স্থানীয়, তো সেক্ষেত্রে টুটা একের থেকে এক বেশি। সেরকমই এখানে এক্সটা হচ্ছে দশক স্থানীয়, আর একক স্থানীয় কত হচ্ছে 6 বেশি, তার মানে এক্স প্লাস সিক্স, এক্স এর থেকে 6 আরো বেশি। সুতরাং সংখ্যাটি হলো, সংখ্যাটি তাহলে কি হচ্ছে এখানে, সবসময় দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয়, এককটাকে 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে এক্স হচ্ছে দশক, তাহলে এক্স কে 10 দিয়ে গুণ করব, আর একক স্থানীয় যে আছে তাকে 1 দিয়ে গুণ করবো, অর্থাৎ এক্স প্লাস সিক্সই হবে শুধু।
ঠিক আছে, তার মানে 10x প্লাস এক্স প্লাস 6, 10x প্লাস এক্স মানে 11x প্লাস 6। এটা হলো সংখ্যাটা, এটা হচ্ছে সংখ্যাটা। এবার বলছে এই টোটাল যে সংখ্যাটা, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্ক দুটোকে কি এক্স আর ওয়াই, সেই অঙ্কদ্বয়ের যে গুণফল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 6 এখানে, সেই গুণফলটা এটার থেকে 12 কম। তাই জন্য আগে অঙ্কদ্বয়ের গুণফল বার করতে হবে। অঙ্কদ্বয়ের গুণফল কত, একক স্থানীয় দশক স্থানীয় গুণ করে দেবো, এক্স ইন্টু এক্স প্লাস 6, তার মানে এক্স স্কোয়ার প্লাস 6x। এটা হচ্ছে গুণফল। এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 6 কে গুণ করলে 6x। এবার বলছে এই গুণফলটা সংখ্যাটার চেয়ে 12 কম। তাহলে গুণফল মাইনাস সংখ্যা সেটা হচ্ছে 12, 12 কম, তার মানে হচ্ছে সংখ্যাটা থেকে যদি 12 বাদ দিই তাহলে হচ্ছে গুণ একক গুণফলটা পাবো। তাহলে প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী গুণফলটি সংখ্যার চেয়ে 12 কম, তার মানে এক্স স্কোয়ার প্লাস 6x, এই গুণফলটা সংখ্যাটার চেয়ে অর্থাৎ 11x প্লাস 6 এর চেয়ে 12 কম অর্থাৎ -12। গুণফল ইকুয়ালস টু সংখ্যা -12, গুণফল হচ্ছে এটা, সংখ্যা -12। তাহলে এখান থেকে সমাধান করি আমরা। তাহলে +6 -12, তাহলে -6। সব একদিকে নিয়ে চলে আসি। এখানে যেহেতু এক্স স্কোয়ার পজিটিভ অবস্থায় রয়েছে, এখানে বাঁদিকেই রয়েছে, তার মানে ওদিকে এদিক ওদিক করার দরকার নেই, সব বাঁদিকে নিয়ে চলে আসতে পারবো। -6টা +6 হয়ে আসবে। তাহলে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x, তার মানে কত, -5x। তাহলে এটাই হলো নির্ণয় সমীকরণ, আর কিছু করার নেই এখানে, ইহাই নির্ণয় সমীকরণ। আচ্ছা, এবার নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্ক এই এক্সারসাইজের এবং তথা আজকের ক্লাসের, সেটা হলো 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ। একদম ছোটবেলার টাইপের কোয়েশ্চেন, পরিমিতিতে আসতো যে একটা আয়তকার ক্ষেত্রের চারদিকে একটা চওড়া রাস্তা আছে, ঠিক আছে, সেই জিনিসটা। তো আয়তকার ক্ষেত্রটা হচ্ছে এরকম, তার চারিদিকে আবার একটা খেলার মাঠ রয়েছে, মানে মাঠটা হচ্ছে এরকম, তার চারিদিকে কিন্তু আবার একটা চওড়া রাস্তা আছে, তার চারিদিকে কিন্তু একটা চওড়া একটা আবার রাস্তা বলছে। তো সেটা আমি ধরলাম এরকম, এবং রাস্তার যে চওড়াটা সেটা হচ্ছে এক্স ধরে নিচ্ছি। তাহলে এখানেও এক্স হচ্ছে, তাহলে এই দিকটা তো এক্স চওড়া। আর 45 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ, দীর্ঘ হচ্ছে 45 মিটার, তাহলে এদিকেও কিন্তু এক্স, এদিকেও কিন্তু এক্স মিটার চওড়া রাস্তা আছে, এদিকেও কিন্তু এক্স মিটার চওড়া রাস্তা আছে। তাহলে টোটাল চওড়াটা কত হচ্ছে আর টোটাল দৈর্ঘ্যটা কত হচ্ছে, টোটাল প্রস্থ দৈর্ঘ্য কত হচ্ছে, টোটাল দৈর্ঘ্য প্রস্থ কত হচ্ছে। এটা টোটালটা হচ্ছে 45 দৈর্ঘ্য, কিন্তু আবার এখানে এক্স আর এক্স রয়েছে, তাহলে রাস্তা সহ যে দৈর্ঘ্যটা সেটা হয়ে গেল 45, প্লাস দুবার এক্স এসছে, এদিকে এক্স আর ওদিকে এক্স, এবং নিচেরটাও তাই। আর প্রস্থটা হচ্ছে 40 মিটার, তাহলে এদিকটা হচ্ছে 40 + 2x, কারণ এখানে এক্স
এখানে এক্স, টোটালটা চড়াটা 2x বেড়ে গেছে, এবং এদিকেও 40 প্লাস এক্স 2x। এবার বলছে মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। রাস্তা চওড়াটাই এক্স ধরেছি, ওই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450, মানে টোটাল যে ক্ষেত্রফলটা মাইনাস ভিতরের যে মাঠের ক্ষেত্রফলটা, ভিতরে যে মাঠের ক্ষেত্রফলটা সে যদি বিয়োগ করি, ঠিক আছে, তাহলে আমরা রাস্তা চওড়াটা পেয়ে যাব। টোটাল ক্ষেত্রফল রাস্তা সহ মাইনাস শুধু মাঠের ক্ষেত্রফল, তাহলে শুধু রাস্তার এইটুকুনি পড়ে থাকছে তার এরিয়াটা আমরা পেয়ে যাব। আর ভিতরের ক্ষেত্রফলটা কত? মাঠের ক্ষেত্রফলটা শুধুমাত্র এটা যদি 40 হয়, আর এটা 45, তাহলে 40 × 45 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। আর বাইরের যে ক্ষেত্রফলটা টোটালটার, সেটা হবে হচ্ছে তাহলে 45 প্লাস 2x ইন্টু 45 মাইনাস 2x, না 40 প্লাস 2x দৈর্ঘ্য প্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে মাঠ সহ রাস্তা সহ পুরোটা, এটা শুধু মাঠের, তাহলে দুটো বিয়োগ করলেই রাস্তাটা পেয়ে যাব। তাহলে করা যাক। হুম, মনে করি রাস্তাটি এক্স মিটার চওড়া। ঠিক আছে, সুতরাং এখানে কি দিয়েছে? মাঠের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। প্রস্থগত, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? ছবিতে সব বলে দিয়েছি, জাস্ট এখানে লিখে দিলাম হয়েছে 45 প্লাস 2x, কারণ এদিকে এক্স আছে এদিকে এক্স আছে, দৈর্ঘ্যটা দুদিকে বাড়ছে। এত মিটার। আবার রাস্তা সহ মাঠের প্রস্থ কত? 40 প্লাস 2x। তাহলে এবার রাস্তা শুধু যদি আমি ক্ষেত্রফলটা বার করতে হয়, তাহলে শুধু মাঠের ক্ষেত্রফল মাইনাস রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, সেটা করতে হবে। তাহলে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, বা পরেও লেখা যায়, কোনো অসুবিধা নেই। মাঠের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে? ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর বর্গক্ষেত্র হলে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সেম, তাই দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে 45 × 40, 45 × 40 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হবে আমাদের কাছে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, অর্থাৎ মাঠের মাঠের ক্ষেত্রফলটা পাচ্ছি। ওকে, 45 × 40 করলে কত হচ্ছে? আহ এদিকে হচ্ছে 2 করলে 90, আর 4 করলে হচ্ছে 18, তার মানে 1800 এত বর্গ মিটার। আচ্ছা, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত? সেটা হচ্ছে রাস্তা সহ যে দৈর্ঘ্য, আর রাস্তা সহ যে প্রস্থ, সেটার গুণফল, এত বর্গ মিটার। তার মানে কত? এই দুটো গুণ করলে আমরা কি পাবো? একবারে গুণটা করেই দিতে পারি এখানে। তাহলে 45 × 40 মানে আবারও 1800, 45 × 2x, তার মানে হচ্ছে 90x।
2x ইন্টু 40 মানে 80x, আর 2x ইন্টু 2x মানে 4x স্কোয়ার, 2 2 4, আর এক্স এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এই এত বর্গ মিটার। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা এবার কি করতে চলেছি, আমরা এবার কি করতে চাই, আমাদের রাস্তার, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল চাইছি। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো, না রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস শুধু মাঠের ক্ষেত্রফলটা, তাই তো? তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হচ্ছে এটা, 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার, আর শুধু মাঠের ক্ষেত্রফল হচ্ছে মাইনাস 1800, এই এত বর্গ মিটার। তাহলে এটা তো কেটেই গেল, তাহলে পড়ে থাকলে কত, 90 প্লাস 80 মানে 150 প্লাস 4x স্কোয়ার, সরি, 90 প্লাস 80 মানে কত, 170, 170x প্লাস 4x স্কোয়ার। তাহলে এবার প্রশ্ন অনুযায়ী কি বলছে, এটা গেল হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা, এবং সেটাই কোশ্চেনে দিয়ে দিয়েছে, অর্থাৎ এটার সঙ্গে সেটা সমান হবে। কোশ্চেনে কি দিয়েছে, 450 বর্গ মিটার রাস্তার ক্ষেত্রফল। তাহলে প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী তাহলে কি হচ্ছে না, এই যে ক্ষেত্রফলটা পেলাম সেটাই হচ্ছে 450 বর্গ মিটার। দ্বিঘাত সমীকরণের আকারে যদি সাজাই তাহলে কি আসছে, 4x স্কোয়ার প্লাস 170x থাকলো, আর 450 যদি এদিকে নিই তাহলে মাইনাস করে আসবে। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 2x স্কোয়ার প্লাস 170/2 মানে কত, 170/2 মানে হচ্ছে 85, 85 এর ডবলই 170 হয়, মাইনাস 450-এর অর্ধেক কত, 2 কমন গেছে তো, তাহলে 450-এর অর্ধেক করতে হবে, তার মানে 225, 400 অর্ধেক 200, 50-এর অর্ধেক 25, 225। তাহলে 2 ইন্টু এটা 0, তার মানে দুইটা তো আর 0 না, তাহলে এই পোর্শনটাই 0, এই সমীকরণটাই আসছে হচ্ছে এরকম ভাবে। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ। ঠিক আছে, তাহলে এটাই ছিল হচ্ছে এখানকার লাস্ট প্রবলেম। আর আজকের ক্লাসে তাহলে এতটাই থাক, নেক্সট ক্লাসে আমরা 1.2 এর যে থিওরিটিক্যালি ভালো করে বুঝবো, জানবো, শিখবো, এবং 1.2 এর কোয়েশ্চেন আনসার করা সলভ করব এবং শুরু করব। আর তাছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, যারা তারাও এতটা সুন্দর করে কম্প্যাক্ট ওয়েতে জিনিসগুলোকে তারা আয়ত্ত করতে পারে, ক্লাসগুলো দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এবং অবশ্যই চ্যানেলটি নতুন চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তাছাড়া আরেকটা কথা বলার, সেটা হচ্ছে আমরা ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স চালু শুরু করেছি, সেটা হলো শুধুমাত্র ক্লাস 10-এর ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, যেটা আমি নিজের হাতে নিজে দায়িত্ব নিয়ে নিজে সুন্দর করে, কারণ অন্যের উপর আমি সেটা দায়িত্ব দিতে পারবো না, সম্পূর্ণ সুন্দরভাবে কম্প্যাক্ট ওয়েতে যাতে 100% কমন তোমরা পরীক্ষাতে পাও, যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে বিপাকে ফেলবে না কেন, স্টুডেন্টদের যেভাবেই কোয়েশ্চেন করবে না কেন, তোমরা প্রত্যেকটা জিনিস যাতে সুন্দর করে লিখে আসতে পারো সেইভাবেই তোমাদের প্রিপেয়ার করা হবে। এখানে কম্প্যাক্ট নোট, আমি কোনো রকম গাদাখানিক বই নয়, যেভাবে আমি যা করাবো সেটাই পরীক্ষায় আসবে, সেভাবেই পরীক্ষায় আসবে, এমন ভাবে করাবো।
তাই সেই ব্যাচে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাইলে অবশ্যই আজই হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। সেটা হলো 8240849647, 8240849647। এই নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা পিন করো এবং জাস্ট এটুকুনি লেখো যে তুমি ক্লাস জয়েন করতে চাও, ক্লাস টেন। ঠিক আছে, ফিজ রাখা হয়েছে অত্যন্ত নমিনাল, সবার কথা ভেবে একটা খুবই নমিনাল, দুটো সাবজেক্টের জন্য 99 পার মান্থ রাখা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 100 টাকাও নয়, জাস্ট 99 টাকা প্রতি মাসে। এবং অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্সের মতো দুটো ভয়ের এবং টাফ সাবজেক্ট যদি বলতে পারি, ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, যেটা নিয়ে সবার ভয় থাকে, চিন্তা থাকে, তোমরা জাস্ট জয়েন করো। আর কোনো ভয় চিন্তা সব দূরে রাখো। ঠিক আছে, এবং আজই জয়েন করে ফেলো। নিজেদের মাধ্যমিকের আপকামিং এক্সামে ভালো করে প্রিপেয়ার হতে, ভালো করে লিখে আসতে এবং নিজেদের জয়ের পথকে প্রশস্ত করতে। ঠিক আছে, তাহলে আজকের বেশি কথা বলছি না, আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এর পরবর্তী টপিকের আলোচনা নিয়ে। ঠিক আছে।